ধরো আমাদের আজকের বিষয় হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আমরা গত ক্লাসে পড়েছি নগ্নবীজী উদ্ভিদ, তার মধ্যে পড়েছি সাইকাস। তো তাহলে আমরা আজকে বলবো আবৃতবীজী উদ্ভিদ। তাহলে যেই উদ্ভিদের বীজগুলো আবৃত অবস্থায় থাকে বা বীজগুলো ফল দ্বারা আবৃত থাকে, তো সে সকল উদ্ভিদকেই বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়ে থাকে। তাহলে যে উদ্ভিদের মূলত বীজগুলো যে উদ্ভিদের বীজগুলো তাহলে যে উদ্ভিদের বীজগুলো ফল দ্বারা আবৃত অবস্থায় থাকে, তো সে সকল উদ্ভিদগুলোকে বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, বা এদেরকে আমরা আরেক নামে আমরা পুষ্পক উদ্ভিদও বলতে পারি। তাহলে এই আবৃতবীজী উদ্ভিদ তো সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওয়ালফিয়া এরিজা। অলফিয়া এরিজা, এটি হচ্ছে মাত্র 0.1 মিলিমিটার হয়ে থাকে এটা দৈর্ঘ্য। আর সবচেয়ে বৃহৎ বড় হচ্ছে তার মধ্যে বৈলাম, গর্জন, এই কিছু তেলসুর, এই কিছু উদ্ভিদ এরা হচ্ছে বড় আকারে বা বৃহৎ হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তো তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইউক্যালিপটাস মার্জিনাটা। তাহলে এই উদ্ভিদ, এটি হচ্ছে সবচেয়ে বড় আবৃতবীজী উদ্ভিদ, যেটি হচ্ছে 500 ফুট বা 500 ফিট লম্বা হয়। তাহলে একটি সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওয়ালফিয়া আরিজা, এটি হচ্ছে 0.1 মিলিমিটার দৈর্ঘ্য হয় বা লম্বা হয়, এবং হচ্ছে ইউক্যালিপটাস মার্জিনাটা, এটি হচ্ছে 500 ফিট লম্বা হয়ে থাকে বা উচ্চতা হয়ে থাকে। তাহলে আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক কিছু ক্যারেক্টার যদি দেখি আমরা, তো আবৃতবীজী উদ্ভিদ এরা হচ্ছে স্পোরোফাইট, মানে এরা পুং এবং স্ত্রী স্পোর দেখা যায়। এছাড়া এরা হচ্ছে পুষ্পক উদ্ভিদ এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। এদের জাইলেমে বেসেল থাকে, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকবে। এবং আবৃতবীজী উদ্ভিদের গর্ভকেশর, গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড 3টি ভাগে বিভক্ত। এবং এই আবৃতবীজী উদ্ভিদের বীজ ফল দ্বারা আবৃত থাকে এবং গর্ভাশয় ফলে রূপান্তরিত হয় নিষেকের পর, এবং ডিম্বক এটি বীজে পরিণত হয়। আবৃতবীজী উদ্ভিদের প্রধান ক্যারেক্টার হচ্ছে এদের একটি বা দুটি বীজপত্র দেখা যায়, এবং আবৃতবীজী উদ্ভিদের পরাগায়নের সময় পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয় এবং গর্ভাশয়ে ডিম্বক সৃষ্টি হয়। এবং এছাড়া এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আর্কিগোনিয়াম সৃষ্টি না হওয়া হচ্ছে একটি উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ। এবং আবৃতবীজী উদ্ভিদের জীবন দশায় সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, এবং এদের গ্যামেটোফাইট প্রক্রিয়াটি সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল হয়ে থাকে। তাহলে এই কিছু ক্যারেক্টার যারা বহন করে, তো তাদেরকে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলতে পারি। তাহলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে এটি আবার দুই ধরনের হয়ে থাকে। আমরা লিখি, তাহলে এক নম্বর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ। এবং আরেকটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে আবৃতবীজী উদ্ভিদ হয় কি দুই ধরনের, একবীজপত্রী আর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তো এই একবীজপত্রী উদ্ভিদের কিছু প্রধান কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে যে সকল আবৃতবীজী উদ্ভিদে বীজপত্র থাকে একটি বা একটি মাত্র বীজপত্র থাকে, তো তাদেরকে বলা হচ্ছে একবীজপত্রী। যদি দেখি আমরা এটা প্রধান কিছু বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে বীজপত্র থাকবে হচ্ছে একটি, এবং দুই নম্বর হচ্ছে এদের মূল হচ্ছে
গুচ্ছমূল দেখা যায়। 3 পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। আর তাহলে এই যে একবীজপত্রী, এদের বীজপত্র হলে কি একটি বীজপত্র, মূল কেমন হবে গুচ্ছমূল, এবং পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর 4 নাম্বার লাস্ট হচ্ছে এদের পুষ্পিকা বা পুষ্প বা ফুল, পুষ্প হচ্ছে ট্রাইমেরাস। ট্রাইমেরাস হচ্ছে এদের পুষ্প। ট্রাইমেরাস মানে কি? ট্রাইমেরাস মানে হচ্ছে পুষ্পের পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3 এর গুণিতক হবে। দেখো ট্রাই মানে 3, তাহলে পুষ্পের পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3 এর গুণিতক, যেমন 3, 6, 9 এমন সংখ্যা যেই ফুলের বা যে পুষ্পের পত্র থাকবে তাদেরকে বলা হচ্ছে পুষ্প ট্রাইমেরাস। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এমন কিছু ক্যারেক্টার, তার মধ্যে হচ্ছে বীজপত্র হচ্ছে একটি, মূল হচ্ছে গুচ্ছমূল, পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, আর লাস্ট হচ্ছে পুষ্প বা ফুল বা মঞ্জুরি হচ্ছে ট্রাইমেরাস। ট্রাই মানে 3, তার মানে এই পুষ্পের পুষ্পপত্র 3 বা 3 এর গুণিতক হবে, 3, 6, 9 এমন গুণিতক হবে। তাহলে এই কিছু ক্যারেক্টার যারা বহন করে, তো তাদেরকে আমরা বলতে পারি একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে কি? তাহলে এই একবীজপত্রী উদ্ভিদের মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে মাত্র একটি গোত্র, আর সেটা হচ্ছে পোয়েসি গোত্র। তাহলে সেটা হচ্ছে পোয়েসি গোত্র। তাহলে আসি আমরা পোয়েসি গোত্র। তাহলে এর মধ্যে একটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তা হচ্ছে পোয়েসি গোত্র। পোয়েসি গোত্র তাহলে এই পোয়েসি গোত্র আরেক নাম হচ্ছে একে আমরা ঘাস গোত্র বলতে পারি। ঘাস গোত্র একে বলা হয়। তাহলে পৃথিবীতে প্রায় 500 গণ এবং হচ্ছে 8000 প্রজাতির পোয়েসি গোত্র শনাক্ত করা সম্ভব হয়েছে। তো এই উদ্ভিদগুলো উষ্ণমণ্ডলীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চলে এই গোত্রের উদ্ভিদগুলো বেশি দেখা যায়। তো তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 113টি গণ এবং হচ্ছে 285 প্রজাতির উদ্ভিদ। এই পোয়েসি গোত্রের উদ্ভিদ বাংলাদেশে এটি পাওয়া যায়। তাহলে বাংলাদেশে 113টি গণ ও 285 প্রজাতির এই পোয়েসি গোত্রের উদ্ভিদ আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাহলে এই পোয়েসি গোত্র, তো মূলত এখানে বেশিরভাগ উদ্ভিদ হচ্ছে ঘাস জাতীয়, তাই এদেরকে আমরা পোয়েসি গোত্র বা একে আমরা আরেক নাম হচ্ছে ঘাস গোত্র বলতে পারি। বিজ্ঞানী আর্থার উনি এই পোয়েসি গোত্রের প্রায় 65টির মতো গোত্র শনাক্ত করেন। তো তার মধ্যে এই পোয়েসি গোত্রের সংখ্যা হচ্ছে 34তম। তো এই পোয়েসি গোত্রের প্রায় 113টি গণ এবং 285টি প্রজাতির উদ্ভিদ বাংলাদেশে শনাক্ত করা সম্ভব হয়েছিল। তাহলে এই পোয়েসি গোত্রের প্রধান কিছু বৈশিষ্ট্য তা আমরা এখন আবারও দেখব। তার জন্য আমরা পোয়েসি গোত্রের প্রধান কিছু বৈশিষ্ট্য। তাহলে প্রথমত আসি আমরা পোয়েসি গোত্রের এই উদ্ভিদগুলো, এদের কাণ্ড হচ্ছে নলাকার এবং মধ্যপর্ব হচ্ছে ফাঁপা। 2 নম্বর আসি আমরা, তো এদের এছাড়া এদের
পুষ্প হচ্ছে স্পাইকলেট, পুষ্প হচ্ছে স্পাইকলেট, পুষ্প হচ্ছে স্পাইকলেট, এদের গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়, পালকের ন্যায়। 4 নাম্বার, এর পাতা হচ্ছে লিগিউল বিশিষ্ট, লিগিউল বিশিষ্ট। 5 নাম্বার, গর্ভাশয়, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। 6 নাম্বার, অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, অমরা বিন্যাস মূলীয়। 7 হচ্ছে এদের ফল, ফল হচ্ছে ক্যারিওপসিস, ফল হচ্ছে এদের ক্যারিওপসিস। তাহলে এদের কাণ্ড হচ্ছে নলাকার, মধ্যবর্ণ ফাঁপা, পুষ্প হচ্ছে স্পাইকলেট, গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়, পাতা হচ্ছে লিগিউল বিশিষ্ট, গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, আর ফল হচ্ছে ক্যারিওপসিস। তাহলে প্রথমে আসি আমরা এদের কাণ্ড, কাণ্ড কেমন হচ্ছে নলাকার বা মধ্যপর্ব ফাঁপা। দেখো এদের কাণ্ড দেখতে অনেকটা নলাকৃতির বা বুঝেছি এখানে, তাহলে কাণ্ড দেখতে হয় নলাকৃতি, কাণ্ড দেখতে এই যে এমন নলাকৃতি কাণ্ড হয়। তো এর মাঝে মাঝে এখানে কিছু দেখা যায় নোট, আর নোটগুলোকে বলা হচ্ছে পর্ব বলা হয়। এই দেখো তাহলে এই মাঝখানে ফাঁকা জায়গাটা, তাহলে একে বলা হচ্ছে ফাঁপা, এটি হচ্ছে নলাকার এবং এটি হচ্ছে ফাঁপা হয়ে থাকে। এবং এদের পুষ্প হচ্ছে স্পাইকলেট, তাহলে পুষ্প হচ্ছে স্পাইকলেট। আমরা দেখি তাহলে যে এই স্পাইকলেট এটি কেমন হয়, এই পুষ্পগুলো স্পাইকলেট। তারপর থেকে সবাই একটু আঁকবা এই স্পাইকলেট পুষ্প। তো প্রথমে আমরা এঁকে দিচ্ছি, পুষ্প হচ্ছে স্পাইকলেট, তাহলে এই ফ্রুটকে বলা হচ্ছে স্পাইকলেট, স্পাইকলেট।
লিখি তাহলে তাহলে এটা হচ্ছে প্যালিয়া, আর এটা হচ্ছে লেমা, তাহলে এটা হচ্ছে স্ত্রীকেশর, বা গণমুণ্ড, এটা হচ্ছে পরাগধানী, পরাগধানী, এটি হচ্ছে গুল্ম 1, এটি হচ্ছে গুল্ম 2, তো তার পাশে আরেকটু দেখা যাচ্ছে এমন অভ্যন্তর, তাকে বলা হচ্ছে পুষ্পপুট বা লোডিকিউ, বা এর আরেকটা হচ্ছে এটি যখন লিখে তখন বলা হচ্ছে লোডিকিউ। লোডিকিউ এবং লিখে যে গর্ভমুণ্ড হচ্ছে পালকের নেট, দেখতে কেমন হবে। এই হচ্ছে গর্ভমুণ্ড, এটি হচ্ছে গর্ভাশয়। দেখো তাহলে এই যে এই পরিস্থিতিতে কাণ্ড হচ্ছে নলাকার এবং মধ্যে ফাঁপা, পুষ্প হচ্ছে স্পাইকলেট। দেখো যেই পুষ্পে একটি প্যালিয়া, একটি লেমা এবং দুটি শুষ্ক বা শুকনো গুল্ম থাকবে, তো এই ফুলটাকে বলা হচ্ছে স্পাইকলেট। তো স্পাইকলেটে একাধিক ফুল থাকতে পারে। তো স্পাইকলেট ফুলে একটি স্পাইকলেট ফুলে দেখতে একটি লেমা, একটি প্যালিয়া এবং হচ্ছে দুটি শুকনো বা শুষ্ক গুল্ম থাকবে, যেখানে কোনো মঞ্জি বা পুষ্প হবে না, তাকে বলা হচ্ছে কি স্পাইকলেট। তাহলে এই পরিসিমোট্রিয়াল উদ্ভিদে ফুলগুলো এই যে এমন স্পাইকলেট হয়ে থাকে এবং এখানে লোডিকিউল বা একটা পুষ্পপুট দেখা যায়। তাহলে যে সকল ফুলের বৃদ্ধি এবং দলকে কালার, আকার, আকৃতিতে দেখতে একই রকম মনে হয়, আলাদা করা যায় না, তাকে বলা হচ্ছে পুষ্পপুট, বা এখানে একে বলা হচ্ছে লোডিকিউলও বলা হয়। তো দেখো তাহলে যে এদের গলমুণ্ড হচ্ছে পালকের ন্যায় গলমুণ্ড, তাহলে এই হচ্ছে গলমুণ্ড, দেখতে অনেকটা পালকের ন্যায় দেখা যায় এবং এদের পুংকেশর, পুংস্তবক 3টি থাকে। তো তার মধ্যে এখানে পরাগধানী গুলো হচ্ছে সর্বমোট, লিখেছি আরেকটা যে পরাগধানী গুলো হচ্ছে সর্বমোট। দেখো তাহলে যে এই যে এই পরাগধানীগুলি এমন হয়, দেখো আমার একটি আকাঙ্ক্ষী পুংস্তবক, তো পুংস্তবকের একদম দণ্ডের অগ্রভাগে এই পরাগধানী পৃষ্ঠভাগ অবস্থান করে। তো যার ফলে এই পরাগধানীটা মূলত বাতাসের সাথে এদিক ওদিক সহজে দুলতে পারে, তাহলে এটি হচ্ছে পরাগধানী। দেখো যে পরাগধানী কিন্তু দেখো একদম পুংস্তবকের ঠিক একদম অগ্রভাগে পরাগধানীর পৃষ্ঠদেশে মাঝখানে একটি ক্ষুদ্র বিন্দুর মধ্যে সংযুক্ত থাকে, যার ফলে বাতাসের সহজে পরাগধানী এদিক ওদিক দুলতে পারে। তাহলে এরকম পরাগধানীকে বলা হচ্ছে সর্বমুখ। এবং দেখো যে গর্ভাশয়, এটি হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে গর্ভাশয় এটি একটি প্রকোষ্ঠই দেখা যাচ্ছে এবং গর্ভমুণ্ড হচ্ছে দেখো দেখতে পালকের ন্যায় এবং অমরাবিন্যাস হচ্ছে মূলীয়। তাহলে অমরাবিন্যাস যদি নিচের দিকে থাকে, নিচের দিকে লেগে থাকে, তো তাকে বলা হচ্ছে মূলীয়। দেখি আমরা যে
এমন একটা অম্ল বিন্যাসের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো এটি হচ্ছে অম্ল বিন্যাস, যেটি হচ্ছে মূলীয়, যেটি গোড়ার দিকে বা নিচের দিকে অবস্থান। তাহলে এই যে এই গর্ভাশয়ের মধ্যে যে অম্ল বিন্যাস, যেটি হচ্ছে মূলীয়, যেটি গোড়ার দিকে নিচের দিকে অবস্থান করে। আর কি ফল, ফল হচ্ছে ক্যারিওপসিস, ফল হচ্ছে ক্যারিওপসিস। তার মানে যেই ফলে একটি মাত্র প্রকোষ্ঠ থাকবে এবং একটি বীজ থাকবে এবং ফলত্বক ও বীজত্বককে সহজে আলাদা করা যায় না, এর একত্রে সংযুক্ত থাকে, তো তাকে বলা হচ্ছে ক্যারিওপসিস ফল। আরেকবার বলি, যেই ফলে ফলত্বক আর বীজত্বক পরস্পর যুক্ত থাকে, সহজে আলাদা করা যায় না, তো তাদেরকে বলা হচ্ছে ক্যারিওপসিস ফল। পাতা হচ্ছে লিগিউল বিশিষ্ট। তাহলে বলতে যে পাতা এখানে থেকে দেখো, যেই পাতার ঠিক গোড়ার দিকে, পাতার গোড়ার দিকে তাহলে যে পাতা তার কাণ্ডের চারদিকে ঘিরে অবস্থান করে, তো তাকে বলা হচ্ছে লিগিউল বিশিষ্ট পাতা। তাহলে আসলে এই যে পাতা, আসলে এই স্থানটাকে বলা হচ্ছে লিগিউল বলা হয়। পাতাটি কাণ্ডের চারদিকে ঘিরে অবস্থান করে এবং একে বলে লিফসিত বলা হয়। তো কাণ্ড আর পাতার যে সংযোগ স্থলটা, একে বলা হচ্ছে লিগিউল। আর এখানে এইটা হচ্ছে পাতা, আর পাতা কাণ্ডের যদি মানে ঘিরে অবস্থান করছে, একে বলা হচ্ছে লিফসিত বলা হয়ে থাকে। তাহলে এই পাতা হচ্ছে তাহলে কি লিগিউল বিশিষ্ট, যদি কাণ্ডের চারদিকে ঘিরে অবস্থান করে, তাকে বলা হচ্ছে লিগিউল বিশিষ্ট পাতা বলা হয়ে থাকে। তো তারপর দেখো, তো তাহলে এই যে এমন কিছু ক্যারেক্টার যারা বহন করে, তো তাদেরকেই বলা হচ্ছে, তারাই হচ্ছে পরিসি গোত্রের অন্তর্ভুক্ত। এবং এদের গর্ভাশয় হচ্ছে এক কোষ বিশিষ্ট, অম্ল বিন্যাস মূলীয়, ফল ক্যারিওপসিস, পরাগধানী সর্বমুখ, পাতা লিগিউল বিশিষ্ট, গর্ভমুখে পালকের ন্যায়, এবং পুষ্প হচ্ছে স্পাইকলেট, এবং কাণ্ড হচ্ছে নলাকার এবং মধ্যবর্গ ফাঁপা। এই ক্যারেক্টারগুলি হচ্ছে এই পরিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো তারপর করে যে আমরা পরিসি গোত্রের পুষ্প সংকেত এবং হচ্ছে পুষ্প প্রতীক। তাহলে পরিসি গোত্রের পুষ্প প্রতীক যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে কি দেখতে কেমন হবে, সবাই একটু আঁকতে পারো চাইলে। মাঝখানে হচ্ছে অমরা বিন্যাস, আর এখানে হচ্ছে মাতৃ অক্ষ, তাহলে উপরটা দল হচ্ছে ক্যালিয়া, যেটাকে আমরা দেখলাম ক্যালিয়া, এটা হচ্ছে লেমা। তাহলে এখানে পুংকেশ, দেখো এই তিনটি তাই
তিনটি হচ্ছে প্যালিয়ার দিকে, তিনটি হচ্ছে লেমার দিকে। তাহলে এই হচ্ছে পুংকেশর। পুংকেশর এটি হচ্ছে গর্ভাশয়। আর এই যে এটাকে বলা হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুট বা লোডিকিউ। আর এটি হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ দেখো, একটি উদ্ভিদে যেখান থেকে ফুল বা পুষ্প সৃষ্টি হয়, তো ওইটাকে বলা হচ্ছে মাতৃ অক্ষ। তো মাতৃ অক্ষের দিকে পুষ্পে থাকে হচ্ছে পশ্চাৎ অংশ, এবং হচ্ছে পুষ্পের দিকে অংশ হচ্ছে সম্মুখ অংশ। দেখো, মাতৃ অক্ষের সাপেক্ষে কোন উদ্ভিদের যে পুংস্তবক, স্ত্রীস্তবক, অসমসংযোগ, সমসংযোগ, পুংকেশর, স্ত্রীকেশর, গর্ভাশয়, এইগুলো যে বহির্ভূত প্রকাশ করা হয় তাকে বলা হয় পুষ্পপতি। তাহলে এটি হচ্ছে কোয়েসি গোত্রের পুষ্পপতি। পুষ্প প্রতীক, যে প্রতীকের মাধ্যমে মাতৃ অক্ষের সাপেক্ষে উদ্ভিদের ফুলের বিভিন্ন অংশ, বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করা হয়, তাকে বলা হচ্ছে পুষ্পপতিক বলা। দেখো তাহলে যে তিনটি হচ্ছে পুংকেশর, মাঝে হচ্ছে গর্ভাশয়, এবং এটি পুষ্পপুট বা লোডিকিউল, আর এই লম্বাটা হচ্ছে লেমা, আর উপরটা হচ্ছে প্যালিয়া। প্যালিয়া আর লেমা এরা পরস্পর বিপরীত দিকে অবস্থান করে থাকে। তো তারপরে আমরা লাস্ট হচ্ছে পরিস্থিতি পুষ্প সংকেত। আমরা লিখে নিই তাহলে ম প উ ম প, একটি ক্রস চিহ্ন, তারপর হচ্ছে পু 2, পু 3 যোগ 3, এবং হচ্ছে ঘ নিচে দাগ 1 প্রবিষ্ট। এই হচ্ছে এর পুষ্প সংকেত। এর পুষ্প সংকেত কার পরিস্থিতি পুষ্প সংকেত। এখন দেখো তাহলে পরিস্থিতি পুষ্প সংকেত দেখো, তাহলে মপ, মপ মানে হচ্ছে মঞ্জুরি পত্র। মঞ্জুরি হচ্ছে ফুল, মঞ্জুরির নিচে যে ছোট ছোট পাতা দেখা যায় তাকে বলা হচ্ছে মঞ্জুরি পত্র। তাহলে এই যে এই পোয়েসি গোত্রে মঞ্জুরি পত্র উপস্থিত। এবং তারপর কি উপপ, তাহলে পোয়েসি গোত্রে মঞ্জুরি পত্রের নিচে আরেকটি ক্ষুদ্র ক্ষুদ্র পাতা দেখা যায়, তাকে বলা হচ্ছে উপমঞ্জুরি পত্র। তার মানে পোয়েসি গোত্রের ফুলের মধ্যে উপমঞ্জুরি পত্র উপস্থিত। তাহলে এই যে ক্রস চিহ্ন, এর মানে হচ্ছে কি এই ফুলটি হচ্ছে এক প্রতিসম। যেই ফুলকে তার কেন্দ্র বরাবর বাদ করলে, কাটলে মাত্র একবারই দুটি সমান খণ্ড পাওয়া যায়, তাকে বলা হচ্ছে এক প্রতিসম ফুল। আরেকটা বলছি, যে ফুলকে তার কেন্দ্র অক্ষ বরাবর কাটলে মাত্র একবারই দুটি সমান খণ্ড পাওয়া যায়, তো তাকে বলা হচ্ছে এক প্রতিসম। তাই এই পোয়েসি গোত্রের ফুল হচ্ছে, পুষ্প হচ্ছে এক প্রতিসম। তারপরে এই যে দেখেন চিহ্নটি, তাহলে এটি হচ্ছে কি উভয় লিঙ্গের চিহ্ন। তার মানে এই পোয়েসি গোত্রের পুষ্প হচ্ছে উভয় লিঙ্গ, এরা এক লিঙ্গ বা এরা উভয় লিঙ্গ হতে পারে। পু 2, পুতে হচ্ছে পুষ্পপুট, পুতে হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট। তাহলে এর সংখ্যা 2 হতে পারে, 2 হতে পারে। তাহলে এই যে এই পোয়েসি গোত্রের ফুলের মধ্যে পুষ্পপুট থাকবে, তার 2টি হতে পারে। তারপর দেখো যে পুং 3 যোগ 3, তাহলে এখানে পুংকেশর মানে পুংস্ত উপস্থিত। পুংকেশর দেখো যে এই যে তিনটি এক পাশে, এই তিনটি আরেক পাশে অংশ। তার মানে এই জন্য একে 3 যোগ 3, ধানের মধ্যে এই 3 যোগ 3 পুংকেশর মানে 6টি পুংকেশর, 3 গুণিত পুংকেশর দেখা যায়। তারপর দেখো ঘ, ঘতে বোঝানো হয়েছে যে স্ত্রীস্তর উপস্থিত, এবং একে গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে 1টি, তাই হচ্ছে 1। দেখো এর নিচে দাগ দেওয়া নিচে, যদি গর্ভাশয় যদি মানে উপরের দিকে থাকে, তো সেক্ষেত্রে একে বলা হচ্ছে অধিগর্ভ। অধিগর্ভ হলে নিচে একটি দাগ দিতে হয়। দেখো প্রথমে কি ছিল,
প্রথম হচ্ছে লেমা, তারপরে কি পুষ্পপুর, তারপরে কি পুংকেশর, তারপরে কি গর্ভাশয়। তাহলে গর্ভাশয় যে সবচেয়ে উপরে অবস্থান করছে তাইকে বলা হচ্ছে অধিগর্ভ। আর অধিগর্ভ হলে গণ নিচে একটি দাগ দিতে হয়, আর গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে একটি, তাই এখানে আমরা এক লিখলাম। লাস্ট বলে দিচ্ছি আবার শেষবারের মতো, দেখো তাহলে যে মপক মঞ্জুরিপত্র উপস্থিত যা ফুলের দিকে ক্ষুদ্র একটি পাতা বিশেষ। দেখো উপমঞ্জুরিপত্র উপস্থিত, এই ফুল হচ্ছে এক প্রতি সম, যে ফুলে কাটলে একবারে মাত্র সমান খণ্ড পাওয়া যায়। এই ফুল হচ্ছে উভয় লিঙ্গ। দুই মানে হচ্ছে পুষ্পপুর, দুইটি হতে পারে। আর লাস্ট হচ্ছে পুংকেশর, 3 যোগ 3, এক পাখি তিনটা আরেক পাখি তিনটা, তাহলে 3 যোগ 3 পুংকেশর উপস্থিত। তাহলে লাস্ট কি গ, গ হচ্ছে গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং গর্ভাশয়টি উপরের দিকে থাকে, তাই একে বলা হয় অধিগর্ভ। অধিগর্ভ হলে নিচে একটি দাগ দিতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের পরিস্থিতিগত বৈশিষ্ট্য এবং এর পুষ্প প্রতীক এবং হচ্ছে পুষ্প সংকেত। তোমাদের কিছু বলার থাকলে তোমরা হ্যান্ডেলস করতে পারো, তোমাদের কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করবো। কিছু বলার থাকলে কারো তোমরা হ্যান্ডেলস করতে পারো, তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো। তো তাহলে তোমাদের কারো কোশ্চেন পাচ্ছি না, তাহলে তোমরা এক কাজ করো, বাসায় সবাই পড়ো, তো পড়ে দেখে যদি কোনো প্রবলেম হয় তো তোমরা আগামী ক্লাসেও বলতে পারবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে তারপর আমরা পরেরটা শুরু করবো। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে কথা বলাচ্ছি না। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।